14ই ফেব্রুয়ারি 2019 অনেকের কাছে হয়তো এটা ভ্যালেন্টাইন ডে, কিন্তু যারা আমরা জিও পলিটিক্সের চর্চা করি আমরা জানি পাকিস্তানের ভয়ানক ষড়যন্ত্রে ভারতীয় সেনার একটি গাড়ি কার্যত উড়ে গেছিল সেদিন। গোটা বিশ্ব আন্তর্জাতিক মহল এর কড়া নিন্দা করলেও আজকে একই ধরনের ঘটনা ঘটলো পাকিস্তানে। কোথায় জানেন? সেই বালুচিস্তান। কিছুদিন আগে সেই বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের একটি ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল। সেই ট্রেনে বন্দী ছিলেন প্রায় 500 জন যাত্রী। পাকিস্তান সরকার যদিও নির্লজ্জের মতো এই পুরো ঘটনার দায় ঠেলেছে ভারতের উপর, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আমার বিশ্বাস এরপরে অন্তত ভারতের উপরে দায় ঠেলতে তারাও লজ্জা পাবেন। কি হলো? যে কায়দায় পুলওয়ামা হত্যাকাণ্ড হয়েছিল ভারতে, একইভাবে এক্ষেত্রে পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের মধ্যে ঢুকে গেছিল একটি গাড়ি। পাকিস্তান সেনাবাহিনীর কর্তারা বুঝতেই পারেননি গাড়িটা কার। পরবর্তীকালে সেই গাড়ি আত্মঘাতী বিস্ফোরণে উড়ে যায় এবং আশেপাশে পাকিস্তান কনভয়, সেনাবাহিনীর কনভয়ও মুহূর্তের মধ্যে বিস্ফোরণে উড়ে যায়। বালুচিস্তান লিবারেশন আর্মির যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে তারা বলছে এই আত্মঘাতী হামলায় মারা গেছে পাক সেনাবাহিনীর 90 জন সদস্য। ভাবতে পারেন, পুলওয়ামার মতো ডিটো বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীকে উড়িয়ে দিল। এরপরেও নির্লজ্জ পাকিস্তান সরকার কি ভারতের উপরে আঙুল তুলবেন? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। গাড়িটি আসছিল আজকে বালুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে তাফটান, এই নির্দিষ্ট দূরত্বের মধ্যে। এই পার্টিকুলার রেঞ্জ যখন পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি কভার আপ করছিল, ঠিক তখনই সকলের অগোচরে সেম একই রকম দেখতে একটি গাড়ি এই সেনাবাহিনীর কনভয় কিন্তু ঢুকে যায়। নিখুঁত প্ল্যানিং, পরবর্তীকালে একটি বিস্ফোরণ, যাতে 90 জন পাকিস্তান সেনাবাহিনী মৃত্যুর মুখে ঢলে পড়েন। পাকিস্তান সরকার এতটাই নির্লজ্জ যে তারা নাকি সরকারি যে তথ্য প্রকাশ করেছে সেখানে তারা বলছে মৃতের সংখ্যা 10 থেকে 15 জন। আপনারা ভাবুন, 5টি কনভয়, পাকিস্তান সেনাবাহিনীর কর্তারা ভরপুর, সেই মৃতের সংখ্যাও তারা আন্তর্জাতিক স্তরকে লোকাচ্ছে। জাতিসংঘ কোথায়? প্রশ্ন তো উঠবেই। শেষ এক সপ্তাহে পাকিস্তানের এই ধরনের ঘটনা ঘটলো 3টি, যেখানে একের পর এক পাক সেনাবাহিনী, পাক সুরক্ষার সঙ্গে জড়িত কর্তারা মৃত্যুর মুখে ঢলে পড়লেন। আর পাকিস্তান কর্তারা প্রেস কনফারেন্স করে কখনো তালিবান, কখনো আফগানিস্তান, কিংবা কখনো ভারতের দিকে আঙুল তুলছেন। প্রশ্ন হলো, যদি এই পুরো ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িতও থাকে, তাহলে কোথায় গেল পাকিস্তানের আইএসআই? দিনের পর দিন পাকিস্তানি আইএসআই ভারতের বিপক্ষে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করে। তারা কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করছে। পাকিস্তানের আইএসআই এর কর্তারা বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিতে গেছিল, অথচ নিজের দেশের সেনাবাহিনীরা বালুচিস্তান লিবারেশন আর্মির মতো বিদ্রোহী এক গ্রুপের লাগাতার আক্রমণে শেষ হয়ে যাচ্ছে। তারা নিজেদেরকেই বাঁচাতে পারে না, তারা আবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশকে ট্রেন করতে যায়। সত্যি। আর এই পাকিস্তানের এই দৈন্যদশা হওয়া সত্ত্বেও মোহাম্মদ ইউনূসের মতো নির্লজ্জ এক শাসক এই পাকিস্তানকেই দিনের পর দিন ভরসা করে যাচ্ছে। আমি সত্যি জানি না এই সমস্ত প্রতিবেদন আপনারা কিভাবে দেখছেন, কিন্তু বিশ্বাস করুন দিনের শেষে পাকিস্তানের এই দৈন্যদশা থেকে দেখে অন্তত হাসি পাচ্ছে। যারা জাতিসংঘে দিনের পর দিন কাশ্মীর নিয়ে বড় বড় আওয়াজ তোলে, যারা জাতিসংঘের কমিশনারকে দিয়ে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিতে বাধ্য করে, তারাই আজকে দেশের মধ্যে তাদের নিজেদের যে লোক, সেই লোকেদের কাছে ঘৃণিত হচ্ছে। এটাই হয়তো ভবিতব্য ছিল। আমি এর আগে প্রতিবেদনে একটি কথা বলেছিলাম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অর্থাৎ তুমি যখন সন্ত্রাসবাদের আক্রায় পরিণত হয়েছ, সেই সন্ত্রাসবাদের আগুন তোমাকেই কখনো না কোনো দিন কিন্তু পুড়িয়ে দেয়। পাকিস্তানের বর্তমান অবস্থাটা হয়তো ঠিক একই রকম। আগের দিন পাকিস্তানের ডিআইজি আইএসপিআর একটি প্রেস কনফারেন্স করেছিলেন। তিনি বলেছিলেন ভারতের মিডিয়া এই সমস্ত ঘটনাটাকে কিভাবে দেখাতে পারলো, ভারতের মিডিয়ায় কেন সমালোচনা করা হয় না এ ধরনের আক্রমণের। लोगों ने देखा होगा कि किस तरीके से वहाँ पे बजाय इसके कि इस जो वाक़या है जो कि इंसानियत के ख़िलाफ़, जिसमें मासूम लोगों को दहशतगर्द हॉस्टेज कर रहे हैं, उनको अपनी बर्बरियत का निशाना बना रहे हैं। ওই ট্রেন হাইজ্যাকের ঘটনায় নাকি একাধিক মহিলা শিশু রীতিমতো বালুচিস্তান লিবারেশন আর্মির কবলে পড়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে, যা ভারতীয় মিডিয়া উদযাপন করেছে। কিন্তু বিশ্বাস করুন আজকে যে ঘটনা ঘটেছে এর পিছনে কোনো মহিলা শিশুর মৃত্যুর খবর এখনো অবধি পাওয়া যায়নি। সেদিনও আমি বলেছিলাম
কোনো মহিলা এবং শিশুকে বালুচিস্তান লিবারেশন আর্মি উড়িয়ে দেয়নি। তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল আইএসআই পাকিস্তান সিকিউরিটির সঙ্গে জড়িত লোক এবং সেনাবাহিনীর কর্তারা ছাড়া সেদিনও কাউকে হাইজ্যাকের আওতায় তারা আনেনি। আজকেও যে কনভয় উড়িয়ে দিয়ে 90 জনকে কার্যত এই পৃথিবী থেকে উড়িয়ে দিল, তাদের মধ্যেও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর একাধিক হাই প্রোফাইল কর্তারা আছে। অপেক্ষা করুন, কালকে হয়তো এরা প্রেস কনফারেন্স করবে আর বলবে এর পিছনে ভারতের ষড়যন্ত্র আছে। ভারতের ষড়যন্ত্র আছে নাকি জানি না, কিন্তু বিশ্বাস করুন যেভাবে পুলওয়ামায় ওরা ভারতের সেনাবাহিনীকে ষড়যন্ত্র করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, এই একই রকম ঘটনা যখন পাকিস্তানে নিজের দেশে হয় তখন খারাপ লাগে না। আফটার অল ভারতের কাছে ভারতের যে গৌরব গাথা, ভারতের যে ঐশ্বর্য, ভারতের যে প্রতাপ, তার সঙ্গে ঈর্ষায় পেরে না উঠে এই ধরনের অভিযোগ করা হয়তো সহজ, কিন্তু বর্তমানে তাদের দেশের যে করুণ অবস্থা তা তারা লুকানোর যে চেষ্টা করছেন, এটা দেখলে কিন্তু আমার মনে হয় এই কঠিন অসম্ভব কাজ তাদের পক্ষে করা কঠিন। Occupied Jammu and Kashmir, the denial of Kashmiris' right to self-determination is making a mockery of UN Charter, UNSC resolutions and international law. Meanwhile, sham elections and promises of investment are put forward to accuse demographic engineering and population transfer into the occupied territory. Pakistan requests the High Commissioner's office to continue monitoring the situation. ভারতীয় মিডিয়া হয়তো এইভাবে প্রচার করবে, কিন্তু সবার আগে যদি এই ধরনের সন্ত্রাসবাদীদের পাকিস্তান সরকার নিজেদের দেশ থেকে না বার করে, তাহলে হয়তো ভবিষ্যতে এক সন্ত্রাসবাদী রাষ্ট্রের মতো এই পৃথিবীর নরকে পরিণত হতে পারে পাকিস্তান। সিরিয়া নয়, পাকিস্তানের কথাই বললাম। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আর এর পিছনে কি ভারত জড়িত নাকি পাকিস্তানের অভিযোগ করা অবধি আপনারা অপেক্ষা করবেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।